আমন্ত্রণ যমুনা টেলিভিশন ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন এবং জানাবো ঢাকা ও ময়মনসিংহ বিভাগের খবর। আরও আছেন সহকর্মী আমি মৌসুমী আহমেদ লোপা। জানাবো রংপুর এবং রাজশাহী বিভাগের নির্বাচনের আদ্যপান্ত। দর্শক, আমি থাকবো আমি আহমেদ রেজা এবং আমি জানাবো চট্টগ্রাম ও সিলেট বিভাগের খবরাখবর। দর্শক, সঙ্গে আছি আমি শাওন দত্ত। আমি আপনাদেরকে জানাবো বরিশাল এবং খুলনা বিভাগের খবরাখবর। 8 বিভাগের খবর জানাতে আমরা এই ব্যালট বাক্সের আয়োজনে আপনাদের সঙ্গে আছি। শুরুতেই জানাতে চাই নেত্রকোনার খবরাখবর। নেত্রকোনা সদরে 4টি ভোট কেন্দ্রে আগুন দিয়ে পোড়ানোর ঘটনা ঘটেছে এবং সেই চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 1:30 নাগাদ কয়েকজন দুর্বৃত্ত পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যায় কেন্দ্রের কয়েকটি বেঞ্চ। পরে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামন মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দড়িজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। সকালে কেন্দ্রগুলো পরিদর্শন করে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার। ভোটার কম আসবে এরকম হয়তো মনে করি একটা এরকম এই যে আগুনটা দিয়েছে সামান্য কিছু পুড়ছে এই, আর একটু পেট্রোলের মতো কিছু পড়ে আছে। স্কুলের যে দরজাগুলো বন্ধ ছিল, বাট তারা একটা প্যানিক সৃষ্টি করার মতো, ওর জন্য আসলে সবগুলাতে আসলে চটের বস্তা কেরোসিন দিয়ে এরকম আসলে করছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিস্থিতি জানবো। জামালপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সাগর ফরাজি। সাগর ফরাজি, একটু জানাবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো যেগুলো চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেগুলোর বিষয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি নিরাপত্তা ব্যবস্থা বাড়তি নেওয়া হয়েছে সেটিও জানাবেন। দেখুন সাইফুদ্দিন রবিন, আমি যদি বলতে চাই জামালপুরের 5টি সংসদীয় আসনের জন্যই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানকার যারা জেলা প্রশাসন রয়েছেন, পাশাপাশি যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন, পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী, তারা সবাই কিন্তু নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নানা রকমের সমন্বিতভাবে যে উদ্যোগটি নেওয়া হয়েছে। এখানকার যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু করেছেন অধিক ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং কি ঝুঁকিপূর্ণ সব মিলে যে আসনগুলো, যে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সিসিটিভি ক্যামেরা, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে যে বডি অন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে মহড়া হয়েছে শহরের বা যে অত্যন্ত অঞ্চলগুলো রয়েছে কেন্দ্রগুলো, সেগুলোতে কিন্তু তারা গিয়েছিল। এর আর্মির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে টহলদারি, নজরদারিতে রাখা হয়েছে। আর বিজিবির পক্ষ থেকে কিন্তু 16 প্লাটুন বিজিবি সদস্য কিন্তু এবার এই ভোটের সময়, অর্থাৎ ভোটের দিন বা ভোটের আগে ও পরে এই সময়গুলোতে কিন্তু তারা থাকবেন। আর যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানকার নিরাপত্তা ব্যবস্থা একটু বেশি নিতেই হবে। সেই জায়গা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি কিন্তু বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যে পদক্ষেপ সেগুলো নেওয়া হচ্ছে। আরেকটু বিষয় জানিয়ে রাখি, এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এই আসনে কিন্তু যে প্রার্থীগুলো, তারাও কিন্তু এবার এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সাগর ফরাজি জানাচ্ছিলেন জামালপুর থেকে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার পূর্বের সব নির্বাচনের চেয়ে বেশি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের নির্বাচনগুলোয় যে পরিমাণ সহিংসতা হয়েছে এবার সেরকম হয়নি। প্রশাসনের প্রস্তুতি কেমন এই প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সবকিছু আগেই প্রকাশ করা যাবে না। ভোটের দিন কোনো সহিংসতা হলে তখনই দেখা যাবে প্রশাসনের কী ধরনের প্রস্তুতি রয়েছে। এখানে কোনো ধরনের শঙ্কা নাই। এইবার মতো যে পরিমাণ আইন শৃঙ্খলার বাহিনী নিয়োগ করা হয়েছে, কোনো ইতিহাসে আপনারা দেখাইতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর এরকম। অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো, এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় নাই। আমরা আশা করব যে সামনেও হবে না। করে ভোটকেন্দ্র দখলের মাধ্যমে সিল মারার ঘটনা ঘটলেই
ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। প্রয়োজন হলে নির্বাচন কমিশনের সাথে কথা বলে পুরো আসনে ভোট গ্রহণ স্থগিত করা হবে। সংসদ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন আইজিপি। জানান, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন বাহারুল আলম। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র 24,000-এর বেশি। এসব কেন্দ্রের 90 ভাগে সিসিটিভি লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা ব্যবহার করব। কোনো কেন্দ্রে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্রই নয়, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে পুরো আসনের ভোট স্থগিত করা হবে বলেও জানান আইজিপি। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না। তিনি জানান, লুট হওয়া কয়েক হাজার অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি, তবে নিরাপদ ভোটের জন্য সব প্রস্তুতি রয়েছে বলেও জানান পুলিশ প্রধান। ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3,000-ই হোক আর 6,000-ই হোক। কেরানীগঞ্জে জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনা টেনে আইজিপি বলেন, নির্বাচন টার্গেট করে জঙ্গি হামলার চেষ্টা ছিল, তবে তাদের পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। আমি মনে করি জঙ্গি হামলার আশঙ্কাটা, আমরা যদি কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না। এদিকে নির্বিঘ্ন ভোট আয়োজনে সেনাবাহিনী, র্যাব, পুলিশের টহল চলছে। কেন্দ্র ও এর আশপাশে যৌথ বাহিনীর ফুট পেট্রোল চালানো হয়। ভোটার, প্রার্থী সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। একটাই মেসেজ আমাদের সম্মানিত ভোটারদের প্রতি, যে আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ বলতে যা বোঝায়, তার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহ আমরা যারা মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এবার একটু রাজধানীর কুড়ির এলাকায় জানবো সহকর্মী সাজ্জাদ পারভেজের কাছ থেকে খবরাখবর সেখানকার। সাজ্জাদ, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি চোখে পড়ছে কিনা? ভোটাররা কতটা নিরাপদ মনে করছেন এই নির্বাচনী পরিবেশ? সাজ্জাদ পারভেজ। আমরা এখন আছি রেল লাইনের পাশে, আমাদের কিছু দূরে সামনেই হচ্ছে যে বিমানবন্দর স্টেশন। এখানে আমরা দেখছি হাজার হাজার মানুষ ট্রেনে করে উৎসবমুখর পরিবেশে ঘরের দিকে ফিরছে। তার জন্য লোকজনের যে উৎসুক ভিড়, এটি দেখলে বোঝা যায়। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর একটি প্রেস ব্রিফিং এই এলাকাতে হওয়ার কথা, আমরা এখানে অবস্থান করছি। প্রেস ব্রিফিংটি 4টা হওয়ার কথা ছিল, এটি হচ্ছে যে 5টার দিকে এই প্রেস ব্রিফিংটি এই এলাকাতেই হবে। আমরা এখানে অবস্থান করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি যদি আমরা দেখি, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে পরিস্থিতি যেটি আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে ভালো, ঢাকা শহরে পুরোপুরি ভালো আমরা দেখছি। এখানে বড় ধরনের কোনো সমস্যা এবং কোনো ধরনের ঝামেলা এখানে আমরা দেখিনি। লোকজন হচ্ছে যে ব্যাগ এবং হচ্ছে তাদের বিভিন্ন সামগ্রী নিয়ে করার জন্য যাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলে যতদূর জানতে পেরেছি যে তারা খুব স্বস্তি মতো এবং সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য এলাকাতে যাচ্ছেন। কিন্তু যানবাহনের ভাড়ার পরিমাণ একটু বেশি আমরা জানতে পারছি, যেটা হচ্ছে যে বাসে ভাড়ার পরিমাণটা একটু বেশি। যেটি 500 টাকার ভাড়া, সেটি 1000 টাকা এবং 1600 টাকা এইভাবে হচ্ছে যে বাসের মধ্যে ভাড়া আমরা দেখতে পাচ্ছি। ট্রেনে আমরা হচ্ছে যে এই ট্রেন লাইন দিয়ে কয়েকটি ট্রেন আমাদের সামনে দিয়ে গেছে। সেখানে হচ্ছে যে পুরো ট্রেনে হাজার হাজার লোকজন হচ্ছে ছাদে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছে। আমরা সহকর্মী সাজ্জাদ পারভেজ যোগ দিয়েছিলেন রাজধানীর তেজগাঁও এলাকা থেকে, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে রেলে করে ঘরে ফেরা মানুষের এক ধরনের চাপ আছে সেসব এলাকায়, এবং সেই সঙ্গে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের কথাও জানাচ্ছিলেন সাজ্জাদ পারভেজ। গেল 20 দিনের প্রার্থীরা জনকল্যাণে দিয়েছেন নানা প্রতিশ্রুতি ও ইশতেহার। আজ সকাল 7:30টায় শেষ হয় প্রচার। ভোট প্রস্তুতি সম্পর্কে জানবো রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকা ভোট কেন্দ্র থেকে সুমাইয়া ঐশীর কাছ থেকে। ঐশী, আপনি বোধহয় ভোট কেন্দ্রেই রয়েছেন, ঠিক জানি না আপনি আশপাশে যদি ভোট কেন্দ্র থাকেও সেখানকার
প্রস্তুতি কোনো কিছু চোখে পড়ছে কিনা, ভোটের আয়োজন নিয়ে সাধারণ ভোটাররা কতটা সন্তুষ্ট, কোনো ধরনের শঙ্কা আছে কিনা, কতটা তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? রবিন, আমি ঢাকা 12 আসনের একটি ভোট কেন্দ্রের ঠিক সামনেই অবস্থান করছি এবং আপনি যখন আমাকে প্রশ্ন করছিলেন তার ঠিক সেই মুহূর্তে আসলে এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে এবং তারা ভেতরে প্রবেশ করে পরিস্থিতি পরিদর্শনের জন্য ভেতরে প্রবেশ করছে। যদিও এখনো পর্যন্ত যে সামগ্রীগুলো আছে নির্বাচনের সামগ্রী, সেগুলো আসলে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কিছুক্ষণ আগে আমরা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে আগামীকাল তাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল দুপুরের দিকে আসলে নির্বাচনের যে সামগ্রীগুলো আছে সেগুলো এসে পৌঁছবে। প্রশাসনের পক্ষ থেকে এর আগেও এক দফা এই কেন্দ্র পরিদর্শন করে যাওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছিলাম স্থানীয়দের কাছ থেকে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি আরও এক দফা প্রশাসনের পক্ষ থেকে এসে প্রধান শিক্ষক যিনি আছেন তার সঙ্গে আসলে কথা বলা হচ্ছে এবং পরিবেশ পরিস্থিতি বোঝা হচ্ছে। এই যে কেন্দ্রটি, এটি কিন্তু শুধুমাত্র মহিলা কেন্দ্র, অর্থাৎ শুধুমাত্র মহিলা বা নারী ভোটাররা এই কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন তেমনটি খবর। এবং এই কেন্দ্রের যারা ভোটার তাদের সঙ্গেও কিন্তু আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে এইবারের যে নির্বাচন সেটি আসলে ভীষণ স্বচ্ছ হবে, তেমনটি তাদের প্রত্যাশা, এবং এখন পর্যন্ত কোনো রকম আশঙ্কা কিংবা সহিংসতার আভাস সেরকম কিছু তারা পাননি। তারা ভীষণভাবে প্রত্যাশী যে খুব সুন্দর একটি নির্বাচন এবার হবে। এই ঢাকা 12 আসন কিন্তু ভোটার সংখ্যা 3,31,279 জন এবং মোট ভোট কেন্দ্র 130টার মতো। যেহেতু একটি বড় এলাকা, তেজগাঁও, কারওয়ান বাজার, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মগবাজার আর রমনার আংশিক কিছু অংশ নিয়ে এই ঢাকা 12 আসনটি সাজানো হয়েছে নির্বাচনী এলাকা। এবং এই ভোট কেন্দ্রের অর্থাৎ এই আসনে প্রায় 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। কারণ এবং এই সংখ্যাটি কিন্তু বাংলাদেশের যে 300টি আসন রয়েছে নির্বাচনের, সেই 300 আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং আপনি জানেন রবিন যে আরও একটি কারণে আসলে ঢাকা 12 আসন বেশ আলোচিত, সেটি হচ্ছে 3 সাইফুল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, অর্থাৎ সাইফুল আলম নীরব, যিনি ফুটবল মার্কায় বিএনপির বিদ্রোহী প্রার্থী, এছাড়া কোদাল মার্কায় বিএনপি জোটের সাইফুল হক নির্বাচনে অংশ নেবেন। আমরা যদি একটু জানতে চাই যে কি কথা হলো আসলে এবং কেমন বুঝছেন ব্যাপারে জানতে যে কি অবস্থা, কেমন আর কোথাও প্রস্তুতিটা জানতে চাচ্ছি। কেমন প্রস্তুতি আছে আপনাদের? হ্যাঁ আছে, মোটামুটি ভালোই প্রস্তুতি আছে, এখানে কোনো সমস্যা হয় না। নির্বাচন সামগ্রী কখন এসে পৌঁছাবে বলে খবর আছে? আগামীকাল আসবে, দুপুরের দিকে। রবিন, আপনি দেখছিলেন আসলে যে আগামীকাল দুপুরের দিকেই নির্বাচন সামগ্রী এসে পৌঁছবে এবং যেমনটি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এসেও খোঁজ খবর নিয়ে গেলেন। এর আগেও আমরা দেখেছি স্থানীয়দের কাছ থেকে আসলে খবর পেয়েছি যে এর আগে এক দফা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসে খোঁজ খবর নিয়ে যাওয়া হয়েছে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বেশ সক্রিয় বিভিন্ন ভোট কেন্দ্রকে কেন্দ্র করে, এবং বেশ কয়েকটি ভোট কেন্দ্র এখানে আমরা জানি যে নারী ভোটারদের জন্য এবং পুরুষ ভোটারদের জন্য সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে। অর্থাৎ বেশ কয়েকটি ভোট কেন্দ্র আছে যেখানে শুধুমাত্র নারীরা ভোট দিতে পারবেন, আবার বেশ কয়েকটি ভোট কেন্দ্র আছে যেখানে শুধুমাত্র পুরুষরা ভোট দিতে পারবেন। তবে যতদূর আমার কাছে খবর 7 থেকে 8টি বা প্রায় 10টির মতো ভোট কেন্দ্র আছে 130টির মধ্যে এই আসনে, যেখানে নারী এবং পুরুষ উভয়ই সম্মিলিতভাবে ভোট দিতে পারবেন কেন্দ্রগুলোতে। ছোট ছোট বেশ কিছু ভোট কেন্দ্র আছে, যেমন এই যে স্কুলটি দেখতে পেলেন যেটি একটি ভোট কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখেছি যে স্কুলটি বেশ ছোট একটি ভোট কেন্দ্র হিসেবে ভোট গ্রহণ করা হবে। স্থানীয়দের মধ্যেও তারা কিন্তু বলছেন যে কোনো রকম আইন শৃঙ্খলার আশঙ্কা তারা দেখছেন না, যেহেতু কিছুক্ষণ পরপরই বা ঘন ঘনই আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে এসে এখানে খোঁজ খবর নিয়ে যাওয়া হচ্ছে। আপনি শুনছিলেনও সেখান স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে যে তাদের প্রস্তুতিও বেশ ভালো, আইন শৃঙ্খলা পরিবেশও ভালো, স্থানীয়রাও বলছিলেন আইন শৃঙ্খলা বেশ ভালো আছে। সুতরাং আশা করা যেতেই পারে যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে চলেছে 12 তারিখ। শেষ মুহূর্ত পর্যন্ত এই পরিবেশই যেন বজায় থাকে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুমাইয়া ঐশী একটি ভোট কেন্দ্রের খবরই আসলে আমাদেরকে জানাচ্ছিলেন, এবং সেখানে আমরা যেটুকু দেখতে পেলাম ভ্রাম্যমাণ আদালতের তৎপরতাও চোখে পড়েছে, সেটি টহল দিচ্ছে নিয়মিতভাবে। সেই সঙ্গে পুলিশ এক ধরনের রেকি আগে গিয়ে তারা তাদের অবস্থা বা ভোট কেন্দ্রের সার্বিক অবস্থা সেসবও আমরা অবশ্য সমস্ত সহকর্মীরা এই পর্যন্ত যে তথ্যগুলো জানিয়েছে সবাই কিন্তু একই কথা বলছে যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, মোটামুটি সবাই
সন্তুষ্ট এটি নিয়ে, এবং সেই সাথে আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করতেই পারি একটা সুষ্ঠু নির্বাচন জি, হতে পারে। সুষ্ঠু নির্বাচন আমাদের প্রত্যাশায় রয়েছে। রবিন, এবং ভোট কেন্দ্রে, ঢাকার ভোট কেন্দ্রগুলোতে নিশ্চয়ই কালকে দুপুরের মধ্যে সব সরঞ্জামাদি পৌঁছে যাবে এবং এরপর থেকেই এবং শুরু হবে। রবিন, সারা দেশে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো আছে ৮৭৭০টি, সেগুলোতে কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা নেয়াই হয়েছে। হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো সেগুলোতে বডি অন ক্যামেরাও ব্যবস্থা করা হয়েছে। সব রকম ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যৌথ বাহিনীর টহল এবং মহড়া জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে জয়পুরহাটে র্যাব ক্যাম্পের মহড়া হয়েছে। সকালে জয়পুরহাট র্যাব অফিস থেকে একটি টিম প্রধান সড়ক দিয়ে পাঁচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের আশেপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল মোমেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়। ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র্যাব ৬। সকালে র্যাব ৬ CPC ২ ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে বিশেষ এই টহল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে চাকলাপাড়া প্রদক্ষিণ সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই মহড়া হয়। মহড়ায় র্যাবের সদস্যরা টহল, তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। দীর্ঘদিন পর বাংলাদেশে গণতন্ত্র, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি হবে, এমনটাই প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। সকালে রাজধানীর একটি হোটেলে সংস্থাটির মিশন প্রধান গণমাধ্যমকে বলেন, ভোটের সামগ্রিক পরিবেশ ইতিবাচক। ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই নির্বাচন, যার ভিত্তি হবে গণতন্ত্র। ১.৫ দশক পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, যাতে জেনজিদের প্রভাবই বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাই দৃষ্টি থাকবে পুরো বিশ্বের। সেই নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে ইইউর নির্বাচন পর্যবেক্ষক মিশন প্রধান কথা বলেন গণমাধ্যমে। জানান, প্রশিক্ষিত এবং সক্রিয় পর্যবেক্ষকরা ইউরোপীয় জোটের ২৭টি দেশ এবং অংশীদার রাষ্ট্র থেকে এসেছে। স্বল্প ও দীর্ঘমেয়াদে ২০০ জন পর্যবেক্ষক নিরপেক্ষতা, নির্ভুলতা মেনে কাজ করবেন পুরো দেশে। একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণে মুখিয়ে আছেন তারা। দীর্ঘ সময় পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি আমরা গভীর আগ্রহ নিয়ে প্রত্যাশা করছি। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ অবশ্যই ইইউ বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই সহযোগিতা আরও বিস্তৃত হওয়া দরকার, কারণ আমরা সবাই জানি বর্তমান বিশ্ব পরিস্থিতি বেশ অস্থির। গণতন্ত্র ও রাজনৈতিক ক্ষমতার জবাবদিহি এবং আইনের শাসনের মতো বিষয়গুলো মেনে আন্তর্জাতিক মানদণ্ডেই হবে এবারের পর্যবেক্ষণ। একটি ভালো, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করছি। সামগ্রিক পরিবেশ ইতিবাচক। আমরা প্রার্থী, সরকার ও সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সবাই জানিয়েছেন এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে, যার ভিত্তি হবে গণতন্ত্র। নিরপেক্ষ অবস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ইইউ মিশন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুয়া তথ্য, বিভ্রান্তিমূলক প্রচার বিষয়েও রয়েছে নজরদারি। আমরা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে আসিনি, কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে নির্দেশনা দিতেও আসিনি। আমরা এখানে এসেছি কেবল প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও যাচাই করতে। নির্বাচনের পরে আগামী ১৪ তারিখ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে সংস্থাটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান সহ ১৫ সদস্যের প্রতিনিধি দল। সকালে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে তারা বাংলাদেশ এবং ইইউ এর স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন। বিশেষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় জোট ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার ব্যাপারে তারা একমত পোষণ করেন। এ সময় ইইউ এর পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়, নির্বাচন পর্যবেক্ষণে জোটের ২০০ সদস্যের একটি প্রতিনিধি দল কাজ করবে। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে,
নিম্নগামী অবস্থানের তেমন পরিবর্তন আসেনি। জুলাই গণঅভ্যুত্থানের ফলে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসনের পথে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তবে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে অবশ্যই ভুল স্বীকার করতে হবে। দুর্নীতির ধারণা সূচকে 2025 সালের বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম স্থানে, অর্থাৎ আরও এক ধাপ অবনমন হয়েছে। 2024 সালে যা ছিল 14তম। রাজনৈতিক অর্থায়ন এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতার জন্য ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2025 প্রকাশ করে টিআইবি। এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক বাংলাদেশের এক ধাপ অবনমনের ব্যাখ্যা তুলে ধরেন। র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ যে 1 পয়েন্ট যে স্কোর বেশি করেছি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন, যে সংস্কার প্রক্রিয়া দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, সরকারের স্বচ্ছতার সাথে সরকার পরিচালনার ঘাটতি ইত্যাদি যে বিষয়গুলো আগে বলেছি, ইত্যাদি কারণে স্কোর কিন্তু মানে অন্য মানদণ্ডের স্কোরগুলো একই জায়গায় আছে বা কমেছে। সংবাদ সম্মেলনে দুর্নীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণ সহ নানা বিষয়ে টিআইবির পর্যবেক্ষণ তুলে ধরেন। আমাদের সকল প্রতিষ্ঠান এবং সকল পেশা দলীয়করণ করা হয়েছে। এই চর্চাটা অব্যাহত রেখে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে বা দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, এটি প্রত্যাশা করা একটা পাইপ ড্রিম। কাজে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই চর্চাটা বন্ধ করেন। নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়েই নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছে, সহিংসতার ইন্ধন দিচ্ছে। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, সেটার জন্য সবচেয়ে আগে দায়ী আওয়ামী লীগ। সেই দায়টা যদি তারা গ্রহণ করে, স্বীকার করে তারা যদি অনুশোচনা করে, তারা যদি রাজনীতি ফিরে আসতে চায়, আই থিঙ্ক এই দেশের মানুষ ঠিকই তাদেরকে মেনে নেবে। 2025 সালে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখছিলাম। টিআইবির যে প্রতিবেদন এসেছে সেখানে বাংলাদেশের অবস্থান 13তম দুর্নীতিতে। রেজা, দুর্নীতিতে 13তম আমরা। নানান ধরনের আসলে মন্তব্য কিংবা হতাশা এবং আমাদের অনেক তথ্যগত জায়গা থেকে আরো সমৃদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনে বডি ওন ক্যামেরা দিয়ে শুরু থেকেই চলছে নানা প্রশ্ন। ক্যামেরা কেন সরবরাহ এবং মনিটরিং প্রক্রিয়া সম্পর্কে কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করেনি বাংলাদেশ পুলিশ। অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনের জন্য অনলাইন ও অফলাইন দুই ধরনের বডি ওন ক্যামেরা সংগ্রহ করা হয়েছে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে। অভিযোগ উঠেছে, এসব ক্যামেরার মূল্য নির্ধারণ হয়েছে বাজার মূল্যের চেয়ে বেশি দরে। ইলেকশনের দিন কেউ ঝামেলা করতে চাইলো, সাথে সাথে বডি অন ক্যামেরার এসওএস বাটনটা সব দিলি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি। সরকারের এই প্রচারমূলক বিজ্ঞাপন দেখে মানুষের ধারণা হতে পারে প্রতিটি ভোট কেন্দ্রেই এবার অনলাইন বডি অন ক্যামেরা থাকবে। কিন্তু সারা দেশে 42,761 ভোট কেন্দ্রের বিপরীতে কেনা হয়েছে মাত্র 25,700টি ক্যামেরা। গড়ে প্রতি কেন্দ্রে একটি করেও ক্যামেরা বরাদ্দ হয়নি। এই ক্যামেরার সবগুলো আবার অনলাইন নয়। পুলিশের নথি বলছে 639টি থানায় দেয়া হয় 10,000 অফলাইন ক্যামেরা, অর্থাৎ এগুলোর ফুটেজ তাৎক্ষণিকভাবে দেখা যাবে না। এছাড়া কোনো থানায় মাত্র একটি, আবার কোনো থানায় দেওয়া হয়েছে 130টি ক্যামেরা। পুলিশের দাবি, সব ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয়ভাবে। তবে অনুসন্ধানে জানা যায়, পুলিশের সদর দপ্তরের 14 তলায় অনলাইন ক্যামেরার মনিটরিংয়ে থাকবে সরবরাহকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি। একই ভবনের 12 তলায় অফলাইন ক্যামেরা মনিটরিং করবে সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিং লিমিটেড। অভিযোগ উঠেছে, বাজার মূল্যের চেয়ে বেশি দামে কেনা হয়েছে এসব ক্যামেরা। প্রতিষ্ঠানটির কারখানা ও অফিসে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। সেই ম্যানেজার স্যার নাই, উনি দেশে গেছে, ইলেকশন তো। গুলশানের প্রধান কার্যালয়েও একই অবস্থা। বডি অন ক্যামেরার ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনারা তো কাজটা পেয়েছেন। আসলে ওইটা নিয়ে তো আমি অত ডিটেলস জানি না। কাজটা কি আপনারা টেন্ডারের মাধ্যমে পেয়েছিলেন? আসলে আমি এইসব বিষয়ে কোনো কিছুই জানি না, যে কিভাবে পেয়েছে বা কি আসে বিষয়, বা কতগুলো দিয়েছে। হ্যাঁ,
একটু স্যারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, একটু কথা বলে আমাকে ব্যাক করেন প্লিজ। জি। পরবর্তীতে তিনি আর আমাদের সাথে যোগাযোগ করেননি। থানায় থানায় ক্যামেরা পৌঁছে দেওয়া এবং মনিটরিং এর জন্য সিল্কওয়েজ নিয়োগ করে আরেকটি প্রতিষ্ঠান ডিজিডেনকে। আপনারা তো যে বাংলাদেশ পুলিশের সাথে বডি অন ক্যামেরা নিয়ে কাজ করছেন। না, আমরা তো কাজ করছি না। আমাদের কাছে তো তথ্য প্রমাণও আছে যে আপনারা কাজ করছেন। কি প্রমাণ আছে আপনার কাছে? বাংলাদেশ পুলিশে যে আপনারা সদর দপ্তরে যে কাজ করেছেন সেটার তো একটা ছবি আপনাকে আমি পাঠাইতে পারি, আপনার ছবিই পাঠাইতে পারি। না না, আমার ছবি দিয়ে তো লাভ নাই। আমি তো ধরেন সাব কন্ট্রাক্ট, আমি সাপ্লাই তো আমি করি নাই। আপনি যারা সাপ্লাই করছে ওদের সাথে কথা বলেন। আপনি কি হিসেবে কাজ করেন? আমি সাব কন্ট্রাক্ট হিসেবে কিছু সাপোর্ট দিয়েছি, আমি তো সাপ্লাই করি নাই। আমি 3-4 লেয়ার পর ইভেন আমি আসলে টোটাল কাজ কে পাইছে সেটাও জানি না। আপনার সেদিকে অফলাইন ক্যামেরা নিয়ে কাজ করছেন না অনলাইন ক্যামেরা নিয়েও কাজ করছেন? না, আমি যেগুলো ট্রান্সপোর্টেশন করেছি এগুলো অফলাইন ক্যামেরা। ক্যামেরা কেনার দরপত্র প্রক্রিয়া, মূল্য নির্ধারণ, সরবরাহ এবং মনিটরিং ব্যবস্থার স্বচ্ছতা জানতে আমরা কথা বলি পুলিশ সদর দপ্তরে। বডি অন ক্যামেরার যে বিষয়টা, হ্যাঁ, কয়টা কেনা হয়েছে এবং আপনার টেন্ডার প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, আর হচ্ছে যে কে কে পেয়েছে কাজটা, সরবরাহকারী প্রতিষ্ঠান। এত ডিটেইলস তাহলে আমাকে একটু জেনে আমাকে ঘোষণা করান, আমি একটু জেনে আপনাকে জানাচ্ছি। প্রশ্ন লিখিত আকারে পাঠানোর পর আর কোনো জবাব পাওয়া যায়নি। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে যেতে চাই রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে। সেখানে কথা বলছেন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আর 299টা কেন্দ্রে পোস্টাল ভোটের কাউন্টিং হবে। টোটাল 42,958টা কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হবে। যেগুলোতে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে ইন পার্সন ভোটিংয়ের জন্য, তার বলতে পারেন আনুমানিক 50% হচ্ছে আমরা সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, 50%কে আমরা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি অনেক সময় বলে থাকি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করেছি। আমাদের টোটাল ভোটার সংখ্যা আপনারা জানেন 12,77,00,000 বেশি, প্রায় 50-50 মেল এবং ফিমেল। পুরুষ হচ্ছে 6,48,00,000 আর ফিমেল হচ্ছে 6,28,00,000 মতো। পোস্টাল ভোটের ব্যাপারে বলি, পোস্টাল ভোটের আজকে সকাল পর্যন্ত রিটার্নিং অফিসারদের কাছে প্রায় 7,30,000 ব্যালট পৌঁছে গেছে। বাকি ব্যালট যেগুলো এখনও আপনার ট্রানজিটে আছে, আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে পৌঁছে যাবে। যেমনটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি, কিছু ওয়েস্টেজ তো থাকবেই। সেই ওয়েস্টেজ রেটটা কত দাঁড়াবে এটা ভোটের পরেই আমরা বলতে পারবো। অবজারভারদের ব্যাপারে আমি বলি একটু। এই পর্যন্ত দেশীয় অবজারভার আমাদের যেটা করা হয়েছে 45,330 জন, এবং তাদের মধ্যে যারা সেন্ট্রালি যারা পেয়ে গেছেন অ্যাক্রেডিটেশন কার্ড পেয়ে গেছেন, স্থানীয়ভাবে বাকিদের অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হচ্ছে। এই 45,000 অবজারভারের মধ্যে প্রায় 350 আছেন বিদেশি অবজারভার, প্রায় 350। এই সংখ্যাটা আরও একটু বাড়তে পারে, আগামীকালকে নাগাদ আমরা আরও এক্স্যাক্টলি বলতে পারবো। নির্বাচন কমিশন ভবন থেকে কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি গণমাধ্যমে কথা বলছিলেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে পর্যবেক্ষণ এবং কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে পোস্টাল ব্যালটের সংখ্যা, নানান বিষয়ে তিনি জানাচ্ছিলেন। শাওন, হ্যাঁ, সেই কথাগুলো আমরা শুনছিলাম এবং আরও অন্যান্য তথ্য আমরা দর্শকদেরকে জানাতে যাব। বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতির ডান চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বগুড়া 4 আসনের বিএনপি প্রার্থী মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতরাতে নন্দীগ্রামের পার্শ্বন এলাকায় জামায়াত নেতাকর্মীরা ভোটারদের মাঝে টাকা বিতরণের জন্য একটি বাড়িতে অবস্থান নেয়। খবরটি জানতে পেয়ে সেখানে যায় বিএনপি প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে সালথা মাঝগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হোসেন ও জামায়াতের একজনকে আটকের পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জামায়াতের স্থানীয় আরও নেতাকর্মী এবং একই আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থকরা সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানা সহ কয়েকজনকে মারধর করা হয়। উপড়ে ফেলা হয় মাসুদ রানার ডান চোখ, ছিনে নেওয়া হয় আটককৃত দুজনকে, ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর। পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। এদিকে ছেলের চোখ উপড়ে ফেলার খবরে দুপুরে স্ট্রোক করে মারা গেছেন মাসুদ রানার মা মাজেদা বেগম।
এই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই বিষয়ের বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, আহত মাসুদ রানার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? পুলিশ কি বলছে এই বিষয়ে? শাওন, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং এই হাসপাতালেই কিন্তু গতকাল রাত থেকে থালতা মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি মাসুদ রানা, তিনি কিন্তু এখানে চিকিৎসাধীন ছিলেন। আমরা সকাল থেকেই তার শারীরিক খোঁজ খবর নিচ্ছিলাম। চিকিৎসকরা আমাদেরকে যেটি জানাচ্ছিলেন যে হামলায় বা আঘাতে তার ডান চোখ একেবারে কোটর থেকে বেরিয়ে এসেছে এবং সেটির রেটিনা সহ চোখের যে অন্যান্য অংশগুলো রয়েছে সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত তার চোখের দৃষ্টি ফেরানোর মতো সম্ভাবনা তারা দেখছেন না। তবে উন্নত চিকিৎসার জন্য শাওন এখন থেকে 10-15 মিনিট আগে এই হাসপাতাল থেকে বিএনপি নেতা মাসুদ রানাকে কিন্তু ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন নেতাকর্মীরা। এবং এখানে নেতাকর্মীদের সাথে আমি কথা বলছিলাম, স্বজনদের সাথে। তারা যেটি বলছিলেন যে মাসুদ রানার চোখের যে পরিস্থিতি এখন সেটি বিবেচনায় তাকে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। তারা সেখানে নিয়ে যাচ্ছেন এবং তারা আসলে জানেন না শেষ পর্যন্ত তার চোখের অবস্থাটা কি হবে। তবে পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি গতকাল রাত থেকে। শাওন, পুলিশ কিন্তু আমাদেরকে এই বিষয়ে তেমন কোনো তথ্য বা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিচ্ছে না। তবে মামলা বা অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে এরকম বক্তব্য কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে। শাওন, সুজন, খুবই দুঃখজনক একটি ঘটনা। আসলে এমন একটি ঘটনা ঘটেছে যেখানে তার মা এই দুঃখে স্ট্রোক করে মারাও গেছেন। ধন্যবাদ এই মুহূর্তের তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। উদ্বেগ সত্ত্বেও নির্বাচনে নিরাপদে ভোট দিতে পারবেন বলে মনে করেন 86.4% ভোটার। তবে ভোটের দিনের নিরাপত্তা নিয়ে কারো কারো শঙ্কাও আছে। জরিপের এমন ফল প্রকাশ করেছে ইনস্টিটিউট অফ ইনফরমেটিক অ্যান্ড ডেভেলপমেন্ট। রাজধানীর এক হোটেলে প্রাক নির্বাচনী জরিপে এসব তথ্য জানানো হয়। 40টি জেলায় 9,892 জনের মধ্যে পরিচালিত হওয়া জরিপে এই তথ্য উঠে আসে। 55% ভোটার ভোটের দিন নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেন। জরিপে বলা হয় প্রায় 48% মানুষ মনে করেন সরকার ভোটের বিষয়ে নিরপেক্ষ, 11.3% মনে করে না নিরপেক্ষ না। জরিপের ফলাফল তুলে ধরে আইআইডির সিইও সাইদ আহমেদ জানান, সরকারের কাছে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরপেক্ষ নির্বাচন আশা করছেন তারা। রবিন, আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম যে 86.4% ভোটার তারা নিরাপদে ভোট দিতে পারবেন বলে মনে করছেন। একটি জরিপে এটি এসেছে এবং যেহেতু বিশাল সংখ্যক ভোটার প্রত্যাশা করছেন, সেই প্রত্যাশাটা অক্ষুণ্ণ থাকুক, এটা আমাদেরও প্রত্যাশা। এবং জরিপ এবারে নির্বাচনে প্রচুর নানান ধরনের জরিপ হয়েছে। শেষ পর্যন্ত সেই জরিপের ফলাফল কতটা মিলে যায় সেটি 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণার পরই বোঝা যাবে। আসলে দেশে নানান কিছুই ঘটছে, নির্বাচন, কিন্তু নির্বাচনের বাইরেও অনেক খবর রয়েছে, সেসব একটু জানিয়ে দিতে চাই। বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার সক্ষমতা আরও জোরদার হলো। ভূমিকম্প এবং অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান এবং জরুরি যোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য কেনা সরঞ্জাম সশস্ত্র বাহিনী বিভাগকে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের উপস্থিতিতে ডোজার ও ফর্কলিফট সহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এই সরঞ্জাম দুর্যোগকালে উদ্ধার ও পুনর্বাসনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা।